Hi, welcome to Podcast with Pratik. My today's guest is an Indologist and we will discuss in Bengali. Welcome, সুচেতা। নমস্কার। সুচেতা বন্দ্যোপাধ্যায় একটি বই লিখেছেন 5 খণ্ডে, যার নাম পুরাণ কোশ। আমি যতটা বুঝেছি সেটা হচ্ছে এটা একটা এনসাইক্লোপিডিয়া। এ সুচেতা বন্দ্যোপাধ্যায় এবং নৃসিংহ প্রসাদ ভাদুড়ী যথেষ্ট পরিচিত মানুষ। তো ওনাদের দুজনের যৌথ সম্পাদনা, এবং এটা নেতাজি ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ তাদের স্পন্সার্ড প্রজেক্ট। সুচেতা, প্রথম কথা হচ্ছে যে এই পুরাণ কোষটা কি এবং কেন। মানে আমি বুঝতে পারছি যে এগুলো একাডেমিক্স এর জন্য খুব ইম্পর্ট্যান্ট। তাছাড়া সাধারণ লোকের কাছে এর কি ইম্পর্টেন্স থাকে, একজন সাধারণ পাঠকের কাছে এর কি ইম্পর্টেন্স থাকতে পারে? আহ, আমরা কিন্তু শুধু গবেষকদের জন্য বইটা করার কথা ভাবি। আমাদের মাথায় যেমন গবেষকরা ছিলেন, দেখুন গবেষক আমাদের এখানে আমরা যারা বলি যে পুরাণ বা মহাভারত বা বৈদিক সাহিত্যের যারা গবেষক, তাদের জন্য পুরাণ কোষ দরকারি। আমার মনে হয় সাধারণ পাঠকের জন্য অনেক বেশি দরকারি। সাধারণ পাঠকের মধ্যে কিন্তু পুরাণ মহাভারত এইসব সম্পর্কে প্রচুর প্রশ্ন থাকে, প্রচুর প্রশ্ন। এবং সেই প্রশ্ন উদ্ধার করার জন্য তাদের কাছে সেই পরিমাণ বইপত্র থাকে না, তারা পুরাণের সঠিক সংস্কৃত টেক্সট পান না, সংস্কৃত যে মহাভারত রামায়ণের টেক্সট সেটা তারা পান না, বৈদিক সাহিত্যের যেটা প্রপার অরিজিনাল টেক্সট তারা পান না। অথচ যখন মনে হয়, মানে আমাদের সাধারণ মানুষকে তো ভুল বোঝাবার লোকের কোনো অভাব নেই। ধরুন প্রবচনদা তারা ভুল বুঝিয়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় গল্পাকারে ভুলভাল তথ্য দেওয়া হচ্ছে, তখন সাধারণ পাঠকের কিন্তু গবেষকদের থেকে অনেক বেশি, কারণ গবেষকদের তো আহ আমি বলবো খুঁজে নেওয়ার উপায় আছে। সাধারণ পাঠকের কিন্তু সেই উপায়টা নেই। কিন্তু তাদের যদি মনে হয় যে প্রাচীন ভারতে ধরুন বিবাহ কত রকমের হতো, উপনয়ন অ্যাকচুয়ালি কিভাবে হতো, বা এই যে ধরুন ব্রাহ্মণরা গলায় পইতে পড়েন, এবার সেই পইতে আসলে কি, কেমন দেখতে হতো, কি জন্যে পড়ে, কিরম ভাবে তৈরি হয়, এটাও তো একটা সাধারণ প্রশ্ন। পুরাণের চরিত্রগুলো নিয়েও প্রশ্ন থাকে। এছাড়াও আমি বলছি ধরুন, আহ আমি বলতে চাই কাশী কোশল তখন কোথায় ছিল এক্স্যাক্টলি, প্রাগজ্যোতিষপুর মহাভারতে লেখা আছে কোথায় ছিল সত্যি সত্যি। বা ধরুন কারণ মনে হলো যে আমি জানতে চাই যে হোলি কবে থেকে পালন হচ্ছে এবং কেন হয়, কেন আমাদেরকে প্রচুর ভুল বোঝানো হয়, বিশেষ করে আজকাল খবরের কাগজগুলো পৌরাণিক তথ্যের নামে প্রচুর ভুলভাল তথ্য দেয়। এবং তার সমাধান পুরাণ কোষ, যেটা অরিজিনাল সংস্কৃত গ্রন্থ থেকে রেফারেন্স সহ গবেষণা করে পাঠকের কাছে সঠিক তথ্য পৌঁছে দিচ্ছে। হ্যাঁ, সংবাদপত্র তো হয়ই, কিন্তু সংবাদপত্রের থেকে যেটা বেশি হচ্ছে সেটা এই প্রলিফারেশন অফ মিডিয়া, পার্টিকুলারলি নিউ মিডিয়া, ডিজিটাল মিডিয়া ইত্যাদি হ্যাঁ হয়ে হ্যাঁ গিয়ে, হ্যাঁ। এবং ফেসবুক আর হোয়াটসঅ্যাপ হয়ে গিয়ে, তো এটা একটা সমস্যা ঠিকই। আচ্ছা, এবং আমরা ছোট্ট। তো শুধু তথ্য দিচ্ছি না, আমরা সঙ্গে বলে দিচ্ছি রেফারেন্স হিসেবে যে আপনি যদি খুঁজে নিতে পারেন অমুক জায়গার মূল গ্রন্থটা, যদি তা অ্যাটলিস্ট অনুবাদেও পড়তে পারেন, তাহলে আপনারা জানতে পারবেন যে আমি ভুল লিখিনি। আপনি গিয়ে সেই সূত্রটা খুঁজে নিতে পারেন। মানে আমরা পাঠকের সামনে পুরাণ জগৎটাকে এমন ভাবে বিস্তৃত করে দিচ্ছি যে আপনার কোনো গাইড দরকার হবে না। হুম, আপনি জায়গাটা পড়লেন, রেফারেন্স দেখলেন, দেখে মূল বইটা যদি পারেন লাইব্রেরিতে পেলেন বা ডিজিটাল সংস্করণে পেলেন পেলেন তো মূল বইটা দেখতে গেলেন, দেখে জানলেন যে না, আমি এটা পড়েছি, এটা এরকম, এটা সত্যি সত্যি এরকম হতো। আচ্ছা। আচ্ছা সুচেতা, আমার একটা ছোট্ট প্রশ্ন। আমরা এটা শুনেছিলাম যে আমাদের যে এই যে ইন্ডোলজি চর্চাটা, এটা এসছে ম্যাক্স মুলারের হাত ধরে। আহ, এবং এর কুফল নিয়ে একটা আলোচনাও হয়েছে, খুব আহ স্বাভাবিক। আর মানে এটা আমি বলছি যে আমি জাস্ট মানে রেফার করছি এটা কতটা সত্যি, কারণ যদি এভাবেই আসে তাহলে পরে যেটা হবে যে এটা একটা এডিটেড ভার্সন হয়ে দাঁড়াবে।
আসলে যদি আপনি মানে এর সাবজেক্টটাকে, কিন্তু একটা ব্যাখ্যা আছে, যেমন ধরুন ভারতের ইতিহাস যেটা যদুনাথ সরকার হুম হুম লিখছিলেন, উনি পার্সিয়ান জেনেছিলেন, শিখেছিলেন, হুম, তারপরে করেছিলেন। কিন্তু বাকি যারা করেছে, যে আমি নাম করছি রমিলা থাপার ইত্যাদি, তারা আবার ভারতবর্ষের ইতিহাস লিখেছেন তার প্রাচীন ভাষাগুলো না জেনে। হ্যাঁ, মানে বক্তব্য হচ্ছে যদি মানে জাস্ট সেই সেই দিক থেকে করা আপনার। আসলে শব্দটা যদি আপনি মানে বিষয়টাকে যদি আপনি ইন্ডোলজি বলেন, তাহলে আমি বলবো যে আমাদের দেশে তো প্রাচীন ভারত নিয়ে চর্চা কম দিন থেকে হচ্ছে না। এবং আমাদের দেশে যেহেতু নিজের দেশের ইতিহাস চর্চা, সেহেতু তাতে এরকম ভারত তত্ত্ব বলে ট্যাগ লাগানো হয়নি। যারা ইতিহাসের নামে চর্চা করেছেন তারা নিজেদের মতন করেছেন, যারা এমনকি আঞ্চলিক সাহিত্য চর্চা করেছেন তারাও নিজেদের মতন করেছেন, এবং প্রত্যেকটাকেই আপনি ইন্ডোলজি বলতে পারেন, কিন্তু সেটার কোনো নাম ছিল না। এবার ইন্ডোলজি শব্দটা এলো, আমি বলবো সেখানেও ম্যাক্স মুলার অনেক তরুণ। কেননা ইন্ডোলজি শব্দটা বোধহয় নেদারল্যান্ড, জার্মানি, মানে এই ধরনের ইউরোপীয় যে দেশগুলো, সেখানে প্রথম ব্যবহার হয়েছে তার অনেক আগে। এবং ম্যাক্স মুলার জন্মাচ্ছেন 1823 সালে। আমাদের এখানে একজন ইংরেজ ভাষাতাত্ত্বিক উইলিয়াম জোন্স ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এখানে আসছেন, এবং সেটা পলাশির যুদ্ধের সময়কালের ঠিক পর থেকে তিনি এখানে ছিলেন। এই উইলিয়াম জোন্স তার লেখায় ইন্ডোলজি শব্দটা প্রয়োগ করেন। কলকাতায় বসে টোলের পণ্ডিতদের কাছে সংস্কৃত শিখে ঋগ্বেদের ইংরেজি অনুবাদ করেছিলেন, বিষ্ণু পুরাণের ইংরেজি অনুবাদ করেছিলেন হোরেস হ্যামেন উইলসন, এইচ উইলসন। উইলসন জন্মেইছেন তখন ম্যাক্স মুলারের অনেক আগে, 1786 সালে। এবং ম্যাক্স মুলার যখন অতি তরুণ ছাত্র, তার সেই সময়কালের মধ্যে তার এই এতগুলি কাজ করা হয়ে গেছে। ম্যাক্স মুলারের আমি বলবো, হ্যাঁ ম্যাক্স মুলার দুর্দান্ত গবেষক। না, এবং আমার ম্যাক্স মুলার নিয়ে কোনো প্রশ্ন নেই। না আমার না, প্রশ্নটা হচ্ছে যে আমরা না, কতটা। ম্যাক্স মুলার, আমাদের অবশ্যই ম্যাক্স মুলারকে আমাদের মাথায় রাখতে হবে এই জন্য যে তিনি জিনিসটাকে ব্যাপক হারে ছড়িয়ে দেওয়ার অন্যতম কাণ্ডারি। হুম। এইবার আমরা বলবো যে যখন ব্রিটিশ বা জার্মান বা ইউরোপের বিভিন্ন জায়গার গবেষকরা, এমনকি আমেরিকান গবেষকরা যখন ভারত নিয়ে আলোচনা করছেন, তখন তারা তাদের মতন করেই করবেন, তাদের থিওরি দেবেন। যেমন ইন্ডোলজি শব্দটা আসলে তো ইন্ডিকা থেকে আসছে, যে মেগাস্থেনিস যে সে ইন্ডিকা লিখেছিলেন, সেই সেই ইন্ডিকা শব্দ না, হচ্ছে। আমি বোধহয় আপনাকে প্রশ্নটা বোঝাতে পারিনি। আমার প্রশ্নটা হচ্ছে ভারতবর্ষের কালচার নিয়ে আমার প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে যে যেহেতু সংস্কৃত ভাষা শিক্ষাটাই উঠে গেছে, হ্যাঁ, সে তো এখন উঠেই দক্ষিণ গেছে। দক্ষিণ ভারতে কয়েক কিছু রেফারেন্স, একটা গ্রাম আছে যেখানে সবাই সংস্কৃতে কথা বলে। হ্যাঁ, মহারাষ্ট্রও আছে। আচ্ছা। আহ, কিন্তু যেমন আবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিছুদিন আগে, যদি আমি খুব ভুল না হই, খবরের কাগজে একটা রিপোর্ট আমি দেখেছিলাম যে সংস্কৃত অনার্স যারা পড়ছে তারা সংস্কৃত জানে না। এই মানে তারা বাংলা হরফে পড়ছে। দেখুন, এবং হরফের এই ব্যাপারে পশ্চিমবঙ্গে যে টোল ছিল, আমরা ভাটপাড়া বিখ্যাত অঞ্চল, হুম, তো সেগুলো তো উঠে গেছে। সেই সংস্কৃতি তো উঠে গেছে, ওই অবশ্যই। অঞ্চলটা এখন তো বোমাগুলির জন্য বিখ্যাত। তো তো এই জন্য মানে বক্তব্যটা হচ্ছে যে সেকেন্ডারি সেকেন্ডারি প্রাইমারি জ্ঞানের চর্চাটা, সোর্সটা যদি প্রাইমারি না চর্চাটা উঠে থাকে, গেল, আর তাহলে সেকেন্ডারি থেকে বারবার আমরা অ্যাডপ্ট। সেকেন্ডারি হতে হতে ক্রমাগত আমরা কোনো একটা ফিল্টার্ড এডিশন পেতে থাকবো। আমাদের এখানে ব্রিটিশ শাসন যবে থেকে শুরু হয়েছে তবে থেকে ইন্ডোলজির ব্রিটিশ ভার্সন বা ইউরোপীয় আমেরিকান ভার্সন আসছে। আবার এটাও ঠিক, তার বিরোধিতা করার লোকেরও এখানে অভাব ছিল না, তখনও তো টোলগুলো বেঁচে ছিল। এবং ব্রিটিশ গবেষকরাও টোলে গিয়ে রীতিমতো পড়াশুনো করতেন, মানে ব্রিটিশ তত্ত্ব চাপিয়ে দেওয়ার আগেও তারা টোলে গিয়ে পড়াশুনো করতেন। আবার তাদেরকে বিরোধিতা করার জন্য টোলের পণ্ডিতের দরকার নেই, বঙ্কিমচন্দ্র বিরোধিতা করেছেন, হুম, বিবেকানন্দ বিরোধিতা করেছেন, নিশ্চয়ই। সেই সব। হ্যাঁ। এবং কাশীর টোল, নবদ্বীপের টোল, ভাটপাড়ার টোল, কোটালীপাড়া বাংলাদেশ এখন ফরিদপুর কোটালীপাড়ার তখনকার মানে অবিভক্ত বাংলার টোল, এরা ইন্ডোলজির যে চর্চা। এবং অবশ্যই সাউথ ইন্ডিয়া তো ভীষণ ভাবে সাউথ ইন্ডিয়া সংস্কৃতকে বাঁচিয়ে রেখেছে, মানে ইসলামিক শাসনের ভারতে সংস্কৃত ভাষাকে বাঁচিয়েই রেখেছে সাউথ ইন্ডিয়া। সেখানকার মাদ্রাজের টোল, মানে সব জায়গায়
বিশ্ববিদ্যালয়গুলো রীতিমতো সংরক্ষণ করে রেখেছে। এইবার হ্যাঁ, তারা সচেতন ভাবে ইন্ডোলজি নামটা ব্যবহার করেনি, তাই না? আমাদের নিজেদের দেশের ভাষাকে একটা বাইরের দেশের শব্দ দিয়ে আমরা ঠিক, ইন্ডোলজি ব্যবহার, নামটাই কলোনিয়াল। ঠিক। ইন্ডোলজি নামটাই কলোনিয়াল। আমাদের শব্দ হিসেবে ব্যবহার করতে হয়, নইলে বাইরের দেশের লোক বুঝতে পারবে না আমরা কি চর্চা করি। এইবার বাংলায়, দেখুন বাংলায় বাম আমল থেকেই মোটামুটি সংস্কৃত ডেড সাবজেক্ট হতে শুরু করেছে। বাংলায় টোলগুলোর অবস্থা অত্যন্ত খারাপ, জরাজীর্ণ, টোল উঠে গেছে। নবদ্বীপের টোল কেন, সব জায়গার টোল, ভাটপাড়ার টোল, নবদ্বীপের টোল, এমনকি বিদ্যাসাগরের সংস্কৃত কলেজের টোল ডিপার্টমেন্ট, তার অবস্থা অতি শোচনীয়, অতি শোচনীয়। এবং তার পুনরুদ্ধারের কোনো ব্যবস্থা নেই। এবার অনার্সের ছাত্রছাত্রীরা বাংলা হরফ, আপনি যে প্রশ্নটা করেছেন হরফের প্রশ্নটায় আমি একটু ধরিয়ে দিতে চাইবো যে সংস্কৃত ভাষার কিন্তু দেবনাগরী একমাত্র সিদ্ধ হরফ এমনটা কিন্তু সত্যি কথা নয়। কারণ যখন তামিলরা সংস্কৃত চর্চা করে, তারা সংস্কৃত স্ক্রিপ্টটাকে তামিল হরফেই লেখে। আচ্ছা। আমাদের এখানে টোলের পণ্ডিতরা যখন লিখেছেন, তারা দেবনাগরী স্ক্রিপ্টও ব্যবহার করেছেন, কিন্তু বাংলা স্ক্রিপ্টও ব্যবহার করেছেন। এবার দেবনাগরী যে অঞ্চলের সিদ্ধ প্রতিষ্ঠিত স্ক্রিপ্ট, মানে আমি উত্তর ভারত থেকে মহারাষ্ট্র পর্যন্ত বলছি, সেখানে দেবনাগরী স্ক্রিপ্টেই আছে। কিন্তু মালায়ালম, কন্নড়, তেলুগু সব ভাষার যে পণ্ডিতরা যারা সংস্কৃত চর্চা করেন, এমনকি ওড়িয়া পণ্ডিতরা যারা সংস্কৃত পড়ে, তারা কিন্তু ওড়িয়া স্ক্রিপ্টে লেখেন সংস্কৃত। যেমন মানে ইংরেজরা যেমন রোমান স্ক্রিপ্টে লিখেছেন, মানে সংস্কৃত ভাষার সিদ্ধ। কিন্তু এর যে কোর লিটারেচার গুলো আছে, যেগুলো ম্যানুস্ক্রিপ্টস, সেগুলো কিসে লেখা, কোন হরফে লেখা? ম্যানুস্ক্রিপ্ট, আমি এখনো আপনাকে বলছি, সংস্কৃত ভাষার কোনো মান্য লিপি নেই। সংস্কৃত ভাষার মান্য লিপি দেবনাগরী নয়। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন যে বাঙালি কলেজের ছাত্রদের সমস্যা, তাদের সমস্যাটা এইখানে যে তাদের দেবনাগরীর সঙ্গে যে পরিচয়টা করিয়ে দেবে, যে অন্য রাজ্যের অন্য অন্য মানে অন্য লিপিতে প্রকাশিত যে গ্রন্থগুলো, সেইটার সঙ্গে তাদেরকে জুড়ে দেওয়া হয় না, সেইভাবে চেষ্টা আচ্ছা। করা হয় না। আচ্ছা। না, মানে আমার জ্ঞান খুব সীমিত। আমাদের সময় স্কুলে এবার বাংলায় বাংলায় ক্লাস সংস্কৃত 7 আর প্রতিপাদন। 8-এ অপশনাল থাকতো, হয় সংস্কৃত বা হিন্দি। হুম। আমি নিজে হিন্দি নিয়েছিলাম। এবার কিন্তু তাহলে বুঝুন দেবনাগরী আপনার কাছে সহজ পাঠ্য। আপনার কাছে আপনার লজিকটা ইজ ভেরি কারেক্ট। কারণ মণিপুরি ভাষা, তার হরফটা বাংলা। হুম। চাকমা ভাষা, তার হরফটা বাংলা। সুতরাং ভাষা আর হরফ দুটো আলাদা জিনিস। আলাদা জিনিস। এবং ভাষার প্রসারের জন্য যদি হরফটা কে সেই অঞ্চলের হরফ হয়, তাহলে ভাষার প্রসারটা বেশি হবে। বেশি হয়। হ্যাঁ, এটার মধ্যে একটা যুক্তি তবে আছে এটা। কলকাতায় যদি সংস্কৃত পড়ার কথা বলেন, কলেজে কলেজে সংস্কৃত ডিপার্টমেন্ট খালি যাচ্ছে। আমি আপনাকে বলতে চাই, সংস্কৃত ডিপার্টমেন্টে স্টুডেন্ট হয় না। মানে আপনি হরফের কথা বলছেন, স্টুডেন্ট পাওয়া যাচ্ছে না। সে তো এখন অনেক বড় বড় কলেজে সংস্কৃত কেন, অনেক বড় বড় স্ট্রিমে, যেগুলো সাধারণত সায়েন্স আমরা আর্টস এর যে এখন সমস্ত। খবরে পাচ্ছি যে সব সাবজেক্টেই নেই, আর সংস্কৃতে তো দীর্ঘদিন ধরে নেই। আমি এমন কলেজ জানি যেখানে সংস্কৃতের অধ্যাপক বসে আছেন, তাকে প্রিন্সিপাল এনভায়রনমেন্টাল সায়েন্স বা ওই রকম মানে যেগুলো জেনারেল সাবজেক্ট, সেই রকম সাবজেক্ট পড়াতে বাধ্য করছেন, কেননা ছাত্রছাত্রী নেই। কলকাতার কলেজ না, মুর্শিদাবাদের একটা কলেজের খবর। সেখানে ইকোনমিক্স এর স্টুডেন্ট একটাই, টিচার আছে 3টে। হ্যাঁ, ওই রকমই অবস্থা। হুম। তো এরকম আছে সেটা। সুতরাং এটা তো এটা একটা অন্য বিষয়, যেটা নিয়ে আমরা হ্যাঁ, অন্য কোনো সময় আলোচনা করব। ওর বাড়ি লোক পাওয়া যাচ্ছে না, তার লিপি। কিন্তু আপাতত আরো আমাদের পশ্চিমবঙ্গের অবস্থায় জায়গায় আসি। যে এই যে আহ, রামায়ণ, মহাভারত, পুরাণ ইত্যাদিগুলোর সঙ্গে আমার মানে আলাদা করে খুব বেশি যে পড়েছি তা তো নয়। আমি তো আর ওটা আমার সাবজেক্টও নয়। আমরা কিভাবে পড়েছি, যেমন ধরুন শ্রী রাজাগোপালাচারীর অ্যাব্রিজড মহাভারত, কেমন? বা ধরুন আমাদের ছোটদের জন্য যত সংকলন হতো পুরাণ টুরানের, সেগুলোই পড়েছি।
তাছাড়া আগেকার দিনে রামলীলা হতো, আহ, বাড়িতে পড়াশোনা, এই বৃদ্ধ বৃদ্ধারা রামায়ণ মহাভারত পড়তো, সুতরাং আমাদের কানে কিছু ঢুকতো। এখন এই যে পরিস্থিতিটা, এই যে আহ, আমাদের প্রাচীন সাহিত্য বলুন, মিথোলজি বলুন, ইন্ডোলজি বলুন, যেভাবে বিচার করুন, বা হিন্দু এপিক্স বলুন, এর আহ, এর কি বলবো, যে মানে মানুষের মধ্যে এর প্রচার কতটুকু আছে, আপনার কি মনে হয়? দেখুন, যদি আপনি হিসেব করেন, মোটামুটি আমাদের থেকে যারা বছর কুড়ি বড়, আপনাদের বয়সী, আপনারা যেরকম ভাবে পেয়েছেন তারা সেরকম ভাবে পেয়েছেন। এবার মোটামুটি এই জেনারেশনটা যদি মুছে যায়, তাহলে পরে জানবেন এখনকার জেনজিকে তো ছেড়েই দিন, রামায়ণ পড়াবার লোক পাওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, জাতীয় স্তরে আমি লক্ষ্য করে দেখেছি, অ্যানিমেশন মুভি হোক বা কার্টুন ফর্মে হোক, আমাদের ছোটবেলায় যেমন এই শিশু সাহিত্য সংসদ থেকে একটা ছেলে ছোটদের রামায়ণ পাওয়া যেত ছবিতে আঁকা আঁকা, এবং হ্যাঁ, সেই হ্যাঁ। তাছাড়া আমরা অনেকে আমাদের সঙ্গে ভারতের এগুলো প্রাচীন আছে, ভারতের কিন্তু যাকে যোগাযোগের বলে মধ্যে অনেক কিছু বিকেলে ছিল, তার রামায়ণ মধ্যে পড়া, একটা ছিল চাঁদ মামা, চাঁদ মামা, অমর চিত্র কথা। অঙ্কচিত্র কথা। কিন্তু ওই চেষ্টা আছে, কিন্তু বাঙালির ছেলেপিলেদের মধ্যে উদ্যোগ নেই, কেন তাদের বাবা মায়েদের মধ্যে উদ্যোগ নেই। কেন বিগত 50 বছর আমাদের এখানে মুশকিলটা হচ্ছে, আমাদের এখানে শেখানোই হয়েছে যে রামায়ণ একটা ফালতু ব্যাপার, ওটা একটা আহ হিন্দুত্ববাদী বিষয়। হুম, ওটা তোমার না এইটা পড়লেও চলবে। এইটা ইনফ্যাক্ট আমার প্রশ্ন ছিল। আমরা বড় হলাম মানে রামের, সুমতি, শরৎচন্দ্রের রাম, তো আমাদের সাহিত্যে হুম। রামের ছড়াছড়ি। আচ্ছা, ভূতের অব্যর্থ ঔষধ হচ্ছে রাম নাম, ছোটবেলা হ্যাঁ, থেকে জানলাম। হ্যাঁ, হ্যাঁ, একদম। হ্যাঁ, তো প্রবাদও আছে, রাম লক্ষ্মণ বুকে আছে, করবি আমার কি, এত কিছু হলো। তারপরে রাম শুনছি বহিরাগত। আমাদের বাড়িতে কৃত্তিবাস ওঝার রামায়ণ ছিল। কৃত্তিবাস ওঝার বাড়ি হচ্ছে ফুলিয়া, নদিয়াতে, এবং তার সে এখন বিস্মৃতির অতলে, কেউ সে জায়গায় দেখতেও যায় না। এবং নদিয়া আরেকজনের জন্য বিখ্যাত, শ্রী চৈতন্যদেব। তো কি হলো ঠিক এক্স্যাক্টলি, কেন রাম বহিরাগত হয়ে গেল, কিভাবে রাম হলো? বহিরাগত আর হয়েছে। চৈতন্যের সঙ্গে, বৈষ্ণব মতের সঙ্গে রামের বিরোধটা কোথায়? বৈষ্ণবরা, দেখুন, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের সঙ্গে রামের ঠিক বিরোধ আছে আমি বলবো না, কিন্তু বৈষ্ণবরা এই রাধা কৃষ্ণ ভক্তির যে জায়গাটা, বা বালগোপালের প্রতি যশোদার বাৎসল্য, বা সেই অনুযায়ী মানে বালগোপালের যে ভক্ত তার বাৎসল্য, এই জিনিসগুলোতে যতটা ফোকাস করেছেন, আমার মনে হয় রাম রাম চর্চায় সেই ফোকাসটা যদি করতেন তাহলে বড় উপকার হতো। মানে কৃষ্ণ ভক্তির প্রাবল্যে রাম খানিকটা ভেসে গেছেন, এটা সত্যি, কিন্তু একেবারে ভেসে যাননি, নইলে আর উপেন্দ্র কিশোর ছোটদের রামায়ণ ছেলেদের রামায়ণ এসব লিখছিলেন কি করে? ঠিক। হ্যাঁ, এবার উপেন্দ্র কিশোরের টাইম অব্দি রাজশেখর বসু তো 63 সাল অব্দি বেঁচে ছিলেন, 63 সাল অব্দি বেঁচে থেকে রাজশেখর বসু যদি রামায়ণ মহাভারত লিখতে পারেন, তার মানে কি, তার মানে রামায়ণ মহাভারতের চর্চা মুছে যায়নি তখন। রামায়ণ মহাভারতের চর্চা, দেখুন, খুব অপ্রিয় সত্যি কথা, রামায়ণ মহাভারতের চর্চা মুছে দেওয়ার একটা প্রচন্ড চেষ্টা সারা দেশে হলো কখন জানেন তো? বাবরি মসজিদ রাম মন্দির বিতর্কের সময় থেকে। এবং করেছে কারা? কমিউনিস্টরা। এবার কমিউনিস্ট শাসিত রাজ্যে সেটার প্রাবল্য বেশি, এবং আমাদের এখানে আরামসে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হলো যে আমাদের এখানে কৃত্তিবাস তো চৈতন্য পূর্ববর্তী কবি, এবং চৈতন্য পরবর্তীকালের কবি যদি আমি ধরি ধরি যে মুকুন্দরামের চণ্ডীমঙ্গল, আমাদের এখানে তো শুধু মানুষ না, আপনি বলছেন ভূতের মুখে মানে ভূত তাড়াতে রাম নাম, রাম লক্ষ্মণ বুকে আছে করবি আমার কি, আমাদের এখানে ভগবানকেও রাম নাম করে ঘুম থেকে উঠতে হয়। মুকুন্দরামের চণ্ডীমঙ্গলে একটা জায়গা আছে, যে শিব পার্বতী সংসার, তার একটা বর্ণনা আছে, এবং শিব পার্বতীর সংসারের বর্ণনায় দেখা যাচ্ছে যে শিব ভিক্ষা করে এনেছেন, পার্বতী রান্না করেছেন, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর ঘুমিয়ে পড়েছেন, ঠিক তার পরের
পংক্তিটা শুরু হচ্ছে, রাম নাম সুমরণে পোহাল্য রজনী। মানে শিব ঘুম থেকে উঠলেন রাম নাম স্মরণ করে। আমাদের এখানে রাজা রামমোহন রায় ছিলেন, আমাদের এখানে প্রথম গদ্য রচয়িতাদের মধ্যে রাম রাম বসু ছিলেন, রামনারায়ণ তর্করত্ন ছিলেন, রাজজ্যোতি। বাঙালি বেনারসে বাঙালির নাম হচ্ছে তার শাস্ত্র জ্ঞানের জন্য ছিল, হ্যাঁ, এখনো লোকে বলে। এখনো। আর রাম হচ্ছে আমাদের সব থেকে প্রচলিত নাম ছিল রাম। হ্যাঁ, মানে বাড়িতে চারটে ছেলে হলে রাম শ্যাম যদু মধু এটাই হবে। রাম হতোই, কন্যা পাড়ায় রাম রাম হতোই। নেই এরকম একটা পাড়া ছিল না, আমার ছোটবেলাতেও ছিল রাম। আরে এখনো তো রয়ে গেছে, রামগড়, রামপুর, রামপুরহাট, শ্রীরামপুর, রামরাজাতলা। আই মিন নেই এমন তো নয়, প্রচুর আছে। তাহলে রাম বহিরাগত হলো কি করে? ওই যে বললাম, বাবরি মসজিদ বিতর্কের সময় থেকে। মানে আমাদেরকে চেষ্টা করা হলো, আমার মনে আছে আমরা যখন স্কুলে পড়ি, এই যে আপনি বললেন না রামের সুমতি, তারপরে আমাদের কৃত্তিবাসের যে অংশটা পড়ানো হতো, বিলাপ করেন রাম লক্ষণের আগে, 9-10-এর পাঠ্যপুস্তকে থাকতো। আমার মনে আছে আমাদের বাংলার শিক্ষিকা তিনি এসে বলতেন, এটা একটা বিহারি রামের গল্পের বাঙালিকরণ। মানে এরকম ভাবে আমাদেরকে প্রথমেই বোঝানো হতো যে রাম একটা বিহারি ইউপির লোক। আর ঠিক আছে, বাংলায় আছে পড়ে নাও আর কি, বেশি পাত্তা দেওয়ার দরকার নেই। তার এটা আমাদের। মানে, তার মানে একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং অত্যন্ত অশিক্ষিত বা কি বলবো, অত্যন্ত প্রোপাগান্ডিস্ট কোন একদম। শিক্ষকদের বহুদিন ধরে তাদেরকে স্কুলে দেওয়া হয়েছে, এবং এবং প্রায় যার 30-40 ফলে এই বছর ধরে ধরনের মানে আমার আমার নিজের সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়ার একটা প্রজেক্ট হয়েছে। আপনার এরকমই মনে হয়? ভীষণ সফল ভাবে হয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এবং এত সফল ইঞ্জিনিয়ারিং যে রাম বহিরাগত নয় এটার জন্য এখন গলা ফাটিয়ে চিৎকার করতে হচ্ছে। আর ঠিক। কেন হবে বলুন তো? মানে ফুলিয়াতে কৃত্তিবাস আমরা ভুলে গেছি, মনে আছে না ফুলিয়াতে টাঙ্গাইল শাড়ি পাওয়া যায়? হুম? ঠিক। কেন হবে? মনে করাতে কেন? মনে করাতে হবে কেন? কৃত্তিবাস তো বর্তমান বাংলাদেশেরও লোক নন যে মনে করাতে হবে। একদম ঠিক। আমাদের আমাদের একদম ঠিক। রাজবংশের মানুষ। একদম ঠিক। আমাদের আমরা হ্যাঁ বলুন। মানে, মানে দেখুন, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কেমন হয়, যে ধরুন 77 সালের আগে ছিল আমাদের মতো কিছু বাড়িতে মার্কস এঙ্গেলস বা লেনিনদের নাম শোনা যেত, বাড়িতে ছিল, বইয়ে ছিল, ইত্যাদি। সোভিয়েত রাশিয়ার বিপ্লব, সোভিয়েত রাশিয়া তো তখন রীতিমতো সোভিয়েত দেশ, সোভিয়েত নারী আসে ইত্যাদি। কিন্তু ভাবুন ভারতবর্ষের কত রাস্তা, পশ্চিমবঙ্গে প্রায় প্রত্যেকটা জায়গাতে একটা করে রাস্তা মার্কসের নামে, একটা করে অন্তত একটা বাড়ি লেনিনের নামে, অমুকের নামে, চারিদিকে হয়ে গেল। অথচ, হোচিমিনের নামে। হ্যাঁ, তো অথচ আমার নিজের ঘরের যে মানুষগুলো তাদেরকে একেবারে ভুলিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে। আশ্চর্য ব্যাপার দেখুন, যারা উড়িয়ে দিচ্ছেন তাদের নামের, তাদের নেতাদের নামের মধ্যেও রাম আছে, সীতা রাম। সে তো বলে কোনো ইয়ে নেই, সে অনেক দূর যাবে এটা নিয়ে। মানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এমন জায়গায় যেতে পারে যেখানে প্রথম চালু হয়েছিল ফিল্ম স্টারের মুখের আদলে দুর্গার মুখ, এখন মমতা ব্যানার্জির মুখের আদলে দুর্গার মুখ এই অব্দিও আসছে। একদম, একদম। যাই হোক। আচ্ছা সুচেতা, একটা প্রশ্ন। এই যে আহ, অবিভক্ত বাংলায় যখন ইসলামের প্রসার হলো, তার জন্যে, ইসলামের প্রসারের জন্য ভারতবর্ষে একটা জিনিসকে মূলত দায়ী করা হয়েছে, সেটা হচ্ছে হিন্দু ধর্মের যে জাতি প্রথা বা জাত প্রথা, এর কিছু যে ভিত্তি আছে এটা তো সত্যি কথা। এখন প্রশ্নটা হচ্ছে যে, যদি আমি বঙ্গের ক্ষেত্রে দেখি, মানে যেটা অবিভক্ত বাংলা, তাহলে তার প্রথম রাজা ছিলেন, আমরা যেগুলো দেখছি মানে পুরো ইয়েতে, প্রথমে হচ্ছে শশাঙ্ক, তারপরে হচ্ছেন গৌড়। গৌড় ছিল আমাদের রাজধানী এবং রাজা ছিলেন বৌদ্ধ। তো আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি সেই সময় বুদ্ধ ধর্মের তেমন প্রসার ছিল না এই অঞ্চলে? মানে
সাধারণত রাজধর্ম যেটা হয়, রাজার যা ধর্ম থাকে প্রজাদের ভেতর সেই ধর্মটার একটা প্রভাব লক্ষ্য করা যায়, কিন্তু বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে এটা হয়নি কেন বলুন। বৌদ্ধ ধর্মের প্রভাবের কথা যদি ভালো করে খেয়াল করেন, আমরা ইতিহাসে পড়েছি যে শশাঙ্কের রাজত্ব আর পাল বংশের শাসনের মাঝখানে একটা একটা প্রায় 100 বছর সময় ছিল যখন বাংলায় একটা অরাজক অবস্থা ছিল। এবং পাল বংশের শাসন শুরু হচ্ছে কবে, মোটামুটি 750 খ্রিস্টাব্দে, এবং চলছে কতদিন। গুপ্ত এরা। না, পালরা বৌদ্ধ রাজা। হুম। আচ্ছা। পালরা বৌদ্ধ রাজা, গোপাল, দেবপাল, মহিপাল, এবং পাল রাজাদের শাসন চলছে প্রায় 1150 সাল পর্যন্ত, 1160-63 সাল পর্যন্ত, মানে প্রায় 400 বছরের বেশি সময়। বাংলা বৌদ্ধ শাসনে শুধু ছিল না, এই বৌদ্ধ সাম্রাজ্যের প্রসার উত্তর ভারত অব্দি ছিল। এবং নর্থ ইস্টে, মানে ধরুন নর্থ ইস্টার্ন যে বৌদ্ধ প্রভাব, বা ভুটান, চায়নায়, আমাদের এখান থেকে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বতে গেছেন, এই যে পুরো বিষয়টা, এটা কিন্তু পাল আমলে হচ্ছে। 400 বছরের, প্রায় 400 বছরের ওপর প্রায় পাল রাজত্ব। এবং সব থেকে বদনাম যারা, যে এখানে বাংলায় একেবারে ব্রাহ্মণ্য শাসনের জন্য মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে সেন আমল, পাল আমলের পরে সেন আমল। এবার 1161 সালের পরে 1204-এ বখতিয়ার খিলজির আক্রমণ। আপনি নিজেই হিসেব করুন সেন রাজারা কত সময় পেলেন, 60-70 বছরের মতন, তার বেশি নয়। 400 বছরের বৌদ্ধ শাসনে বাংলা প্রায় পুরোপুরি বৌদ্ধ ছিল। সে সময় বাংলা বৌদ্ধ ছিল। এই সময় বাংলা বৌদ্ধ ছিল, মানে আপনি বাংলায় এখন, আপনি খুঁজে দেখুন না, মানে শুধু বিহারের নালন্দা বৌদ্ধ বিহার তো নয়, বাংলাতেও আছে। বাংলাতেও তখন বৌদ্ধ বিহার ছিল, বিক্রমশিলা ছিল, অনেক কিছু ছিল বাংলায়। ইনফ্যাক্ট এখন যেটা বাংলাদেশের দিক সেখানেও তো বৌদ্ধ বিহার আছে। প্রচুর প্রচুর। সেখান থেকে জিনিসটা, ধরুন বৌদ্ধ কালচার মণিপুরে গেছে, বৌদ্ধ কালচার ওই সময় বার্মায় গেছে, বার্মা থেকে এখানে এসছে। মানে বৌদ্ধ কালচারাল এক্সচেঞ্জের একটা বড় রাজধানী ছিল বাংলা, পীঠস্থান ছিল বাংলা। বাংলা মানে অবিভক্ত বাংলা বিহার। হুম। সুতরাং ধরাই যায় এই যে সে সময় বাংলায় বৌদ্ধ যখন ধর্মের এখানে যথেষ্ট প্রসার হয়েছিল। প্রচন্ড 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 ভাবে বৌদ্ধ প্রভাব, সেখানে সেন রাজাদের শাসন। সেন ইনফ্যাক্ট রাজারা ব্রাহ্মণ। এভাবেও তো ভাবা যায় যে যেমন চাকমারা যদি বৌদ্ধ হয়, হুম। তো তাহলে তারা তো বাংলা, এখনকার বাংলার ভেতর ছিল না, ফ্রিঞ্জে ছিল। তো তাহলে এতগুলো মানে মাঝখানটা পেরিয়ে গিয়ে ওইখানে বুদ্ধিজম তো হতে পারে না, না, হতে পারে না। আপনি মাঝখানটা দিল্লিতেই দিয়েই যেতে হবে ভাবুন। তো। এবং এই এত পরিমাণ এখানে বৌদ্ধ পপুলেশনই ছিল। সেন রাজারা শাসন করলেন কতদিন, 70 বছর, ইলিয়াস শাহী বংশের আগে পর্যন্ত। আমি যদি ধিকি ধিকি করে হিন্দু শাসন চলেছে বলেও ধরে নি, তাহলেও সেটা 100 বছরের বেশি হচ্ছে না। এবার এই 100 বছরের মধ্যে 400 বছরের বৌদ্ধ কালচার মুছে দিয়ে হিন্দু রাজারা বাইরে থেকে ব্রাহ্মণ এনে বসালেন তো বুঝলাম, কিন্তু এমন অত্যাচার করলেন যে বাংলা পুরো, মানে মুসলিম আমলে এসে ইসলামে কনভার্টেড হয়ে গেল। মানে প্রথম বুদ্ধিস্ট থেকে হিন্দু হলো, তারপরে আবার হিন্দু থেকে মুসলিম হলো, এইটাই তাহলে এখানে একটা দাঁড়াচ্ছে। গোলমাল আছে। গোলমাল হচ্ছে, কেউ খেয়াল করে না, আমাদের এখানে প্রথম যে জনবিদ্রোহ, সেটা কিন্তু সেন রাজাদের ফেস করারই দরকার হয়নি। সেন রাজারা সোজা মুসলমান আক্রমণ ফেস করেছে। আমাদের এখানে প্রথম জনবিদ্রোহ ফেস করেন পাল রাজা, বৌদ্ধ রাজা, বৌদ্ধ সম্রাট মহিপাল। পাল রাজাদের শাসন প্রায় উঠে যেতে বসেছিল কৈবর্ত বিদ্রোহের কারণে। আচ্ছা। চাষি জেলে সামন্তরা বিদ্রোহ করেছিল। তার মানে শুধু হিন্দু রাজারা এখানে অত্যাচারী ছিল আর বৌদ্ধ রাজারা বিরাট ভালো ছিল, এটা ভাবারও কোনো কারণ নেই। মানে এখানে যে হিন্দু অত্যাচারের জন্য ইসলামীকরণ হয়ে গেল, এই যে একটা কথা বলা হয়, হিন্দু শাসন বা ব্রাহ্মণ্য শাসনের এত দাপট হওয়ার সময়ই তো পাওয়া যায়নি। সেন রাজারা, বল্লাল সেনের শাসন, লক্ষণ সেনের শাসন মিলিয়ে 50 বছরও তো হচ্ছে না, সময়টা কত পেলেন? ঠিক, ঠিক। 400 বছরের শাসন, মানে এটা তো আর এমন নয় যে কংগ্রেসের 30 বছর, সিপিএম এর 34 বছর, না। না, 400 বছরের পরে 60 বছর, কিছুই না, কিছুই না। কিছুই না, কোনো কম্প্যারিজনই হয় না। কোনো কম্পারিজনই হয় না। এবং তারপরে এখানে মুসলমানরা ঢুকে পড়ছে, মুসলমান শাসক ঢুকে পড়ছে। ঢুকে পড়ার পর আমি যদি ধরেও নিই যে চৈতন্যের সময় একটা হিন্দু জাগরণের প্রচন্ড চেষ্টা হয়েছিল, চৈতন্য কাজী দলন করছেন,
চৈতন্য একটা হিন্দু উত্থানের চেষ্টা করছেন। ঠিক সেই সময় যদি খেয়াল করেন, ঠিক চৈতন্য যখন পুরীতে চলে গেছেন, চৈতন্যর যখন মৃত্যু হয়ে গেছে, তার ঠিক পরে নিত্যানন্দ প্রভুর ছেলে বীরচন্দ্র প্রভুর একটা উপাখ্যান পাওয়া যায় চৈতন্যের জীবনীগুলো। এবং এই বীরচন্দ্র প্রভুর উপাখ্যানে কি পাওয়া যাচ্ছে, আপনি বলছিলেন না যে চাকমারা বৌদ্ধ, তাহলে মাঝখানের বৌদ্ধরা কোথায় গেল? মাঝখানের বৌদ্ধরা কোথায় গেল তার একটা গল্প আছে। বীরচন্দ্র প্রভু নাকি, আমরা চর্যাপদে বলি না যে বৌদ্ধ তান্ত্রিক সম্প্রদায়, চৈতন্যের পরবর্তী কালের বাংলায় তাদেরকে নেড়ানেড়ি বৌদ্ধ তান্ত্রিক সম্প্রদায় বলা হতো। এই নেড়ানেড়ি বৌদ্ধ তান্ত্রিকদের সবার বৈষ্ণবীকরণ করিয়েছিলেন বীরচন্দ্র প্রভু। হ্যাঁ। মানে যদি আপনি জিজ্ঞেস করেন মাঝখানের বৌদ্ধদের হিন্দুকরণের জায়গা এটা, আর ততদিনে ইসলামিক শাসক তো ঢুকে গেছে, ফলে গ্রামে গ্রামে সামন্ত জমিদার ইসলামিক শাসক রয়েছে। জমিদারের অত্যাচারে মুকুন্দরামের মতন কবিরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন হিন্দু জমিদারের কাছে। হিন্দু এবার মুসলমান জমিদার ছিল আর দাওয়াতে ইসলাম ছিল না, এটা আমি মানতেই পারলাম। কাজে হিন্দুদের অত্যাচারে ইসলামীকরণ হয়েছে, এটা খুব সত্যি কথা নয়। সত্যি কথা হচ্ছে একটা বৌদ্ধ বাংলা, সেটা বৌদ্ধ শাসনাধীন বাংলায় একটা 60 বছর 70 বছরের হিন্দু শাসন, এবং তারপরে মুসলিম শাসন, এবং সেই পলিটিক্যাল টার্ময়েলের মাঝখানে ধরে নিতে পারেন মুসলমানরা খুব সুসংগঠিত ভাবে বাজি মাত করে দিয়েছে। এবং একটা বিপুল সংখ্যায় মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ কেন, উচ্চ শ্রেণীর মানুষ, উচ্চ শ্রেণীর মানুষের উদাহরণটাও খুব পরিষ্কার। কৃত্তিবাস ওঝা গৌড়েশ্বরের সভায় রামায়ণ রচনা করছেন চৈতন্যেরও 100 বছর আগে, ফুলিয়াতে জন্ম নেবার পর। এবার এই গৌড়েশ্বর কে ছিলেন? গৌড়েশ্বর ছিলেন গণেশ। জানা যায় তিনি 20 বছর, ইলিয়াস শাহী বংশ আর হোসেন শাহী বংশের মাঝখানে তিনি 20 বছরের জন্য হিন্দু শাসন পুনরুদ্ধার করছেন গৌড়ে। এবার এই গণেশের ছেলে, গণেশ কিন্তু গণেশ নারায়ণ ভাদুরী, বারেন্দ্র ব্রাহ্মণ রাজা। গণেশের ছেলে কিন্তু মুসলমান রমণী বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তার মানে শুধুমাত্র নিম্নবর্ণের লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তা নয়, অনেক ব্রাহ্মণরাও ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, কারণ তখন দিল্লির শাসকের সঙ্গে সুসম্পর্ক রাখতে সুবিধা হতো। মুসলমান হলে কিছু সুবিধা পাওয়া যেত, শাসক মাত্রেই সে তার স্বধর্মের লোকজনকে সুবিধা দিয়ে থাকে। যেমন একদমই আমরা তাই। বিজেপি সরকারকে হিন্দুত্ববাদী বলি, ব্যাপারটা অনেকটা সেরকম। একদমই তাই, এটা এটা খুব রিয়েল পলিটিক, তাই হয়। আপনি যদি আমরা রাজাদের বিয়েটা দেখি, মানে যদি আমি রাজস্থানের রাজবংশের সঙ্গে তাদের যে বিয়ের সম্পর্কগুলো দেখি, সিম্পলি অন্যান্য গুলো একই রকম। সেখানে একই দেখা রকম। যাবে যে সব এই রাজার মধ্যে যেমন যোধা ভাই, তো এগুলো আসছে কোত্থেকে? কারণ এটা হচ্ছে পলিটিক্যাল রিলেশনশিপ তৈরি করা হচ্ছে, তার জন্য তখন আর ধর্ম টর্ম গুলো ওখানে আর ব্যাপার না, দাঁড়াচ্ছে না। তখন রাজার ধর্মটাই আমার ধর্ম, নইলে অসুবিধা হয়। আর তখন যে রাজা থাকছেন বা যে জমিদার থাকছেন তার প্রজারাও দেখছেন ওটাই আমার ধর্ম, নইলে অসুবিধা হয়। উচ্চবর্ণের ব্রাহ্মণদের অত্যাচারে বা উচ্চবর্ণের হিন্দুদের অত্যাচারে নিম্নবর্ণের হিন্দুরা মুসলমান হয়েছে, এটা আমাদের বাম শাসনে পড়ানো সব থেকে ভুল তথ্য। সব থেকে হয়তো হয়তো হয়েছে, হয়নি আমি বলছি না, কিন্তু এটাকে এইটাই হয়েছে। মানে এটাই একমাত্র ঘটনা, এটা নয়। ব্রাহ্মণবাদকে এই স্টিগমাটাইজ করাটা শুরু হয়েছিল আহ অনেকদিন ধরে। এটা খুব প্রাতিষ্ঠানিকতা পায় দক্ষিণ ভারতে। একদম। হ্যাঁ। এবং তারপরে এইটাকে এটাকে নিয়ে একটা পলিটিক্যাল আইডিওলজি তৈরি করা হয়, এবং যেহেতু মেজরিটি, সেই মেজরিটির ভেতর ভাগ করা গেলে, গোষ্ঠী বানানো গেলে সুবিধে হয়। সুতরাং আমি, এমন নয় যে সমস্ত ব্রাহ্মণবাদ বিরোধী যতগুলো কথা আছে সবগুলো মিথ্যে, আমি এমন কথা বলছি না, না, সেটা কিন্তু আমি আমিও বলছি এটাও না। বলছি যে এর মধ্যে পলিটিক্যাল এলিমেন্টটা খুব পরিষ্কার, যে এটা হলে এটা হয়। এটা হলে এটা হয়। এবং আমার এখন যেটা অবাক লাগে সেটা হচ্ছে, যেমন ধরুন কৃত্তিবাস ওঝার কথা আমরা বললাম, বহরমপুর শহর থেকে 15 কিলোমিটার একদিকে গেলে কর্ণ সুবর্ণ, অন্যদিকে গেলে হাজারদুয়ারি। হুম। একটা আমার প্রাচীন ইতিহাস, এবং সেটা অন্তত 60-70 বছর হলো ওটা খুঁড়ে মানে পাওয়া গেছে।
কিচ্ছু হয়নি। আজও কোনো ডেভেলপমেন্ট হয়নি। সে বিজেপি সরকার, কেন্দ্রে বিজেপি সরকার থাকা 11-12 বছর হয়ে যাওয়ার পরেও হয়নি। দুটো বিজেপি সরকার মিলে 15-16 বছর হয়ে গেল। কেমন? আর আপনার অন্যদিকে হাজারদুয়ারি, যেটা ব্রিটিশের বানানো একটা, জাস্ট একটা শো অফ করার জন্য, সেটাকে আমরা টুরিস্ট অ্যাট্রাকশন বানালাম। এমনকি গৌড়ও আমাদের টুরিস্ট অ্যাট্রাকশন নয়, আমরা প্রমোট করিনি। গৌড় বললেই আমরা আদিনা মসজিদ বলি। আমি আমি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্টের রেডিওতে, এফএম এ অ্যাডভার্টাইজমেন্ট শুনছিলাম। তাতে গৌড়ের আদিনা মসজিদের কথা বলা হচ্ছে, গৌড়ের আমের কথা, মালদার আমের কথা বলা হচ্ছে। বলা হচ্ছে না যে এটা হচ্ছে বৌদ্ধ রাজা ইত্যাদি। তো অনেকগুলো ফ্যাক্টর মিলে গিয়ে আমরা বোধহয় একটা খুব আমি এখানেই শেষ করব, অনেকটা সময় হয়ে গেল। আপনার কি মনে হয় না যে বাঙালি একটা অত্যন্ত জগা খিচুড়ি, ইতিহাসকে একেবারে মানে ঘেঁটে ফেলা একটা জাতি? আসলে মুশকিলটা কি জানেন তো, এই যে আহ আমাদেরকে সেকুলার হতে হবে, আমাদেরকে সোশ্যালিস্ট হতে হবে, আমাদেরকে নাস্তিক হতে হবে, এবং আমাদের কি চাই, মনুবাদ সে আজাদি। এই করতে গিয়ে বাঙালি একটা সর্বনাশ করে ফেলেছে। কোনো জাতি যদি নিজে সচেতন না হয় নিজের ইতিহাসের ব্যাপারে, তো তাকে আপনি খুঁচিয়ে জাগিয়ে দিতে পারবেন না। কেন্দ্র না, তো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জায়গাগুলোকে পুনরুদ্ধার করছে। ধরুন কালনার মন্দির, বিষ্ণুপুরের টেরাকোটা, বর্ধমানের অন্য অন্য জায়গার সব যে হিন্দু স্থাপত্য আছে, বাঁকুড়ায় যা যা আছে, মালদা মুর্শিদাবাদেও যা যা আছে, সব আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া উদ্ধার করলো। বাঙালিকে যদি আপনি বোঝাতেই না পারেন যে ওইটা তোমার মূল, ওইটা তোমার শিকড়। না, আমাদের আমাদের কখনো রাজনৈতিক ন্যারেটিভের ভেতর মুর্শিদাবাদের উন্নয়নের যে রাজনৈতিক ন্যারেটিভ, মুর্শিদাবাদ মালদা উন্নয়নের যে রাজনৈতিক ন্যারেটিভ, তার ভেতর কখনো এগুলোকে আইকন হিসেবে প্রজেক্ট করা হয়নি। হাজারদুয়ারি, সিরাজ, এখানেই সিরাজউদ্দৌলা আমাদের, হেরে গেছে, মুর্শিদাবাদ শেষ, ব্যাস। আবার এইখানেই মুর্শিদাবাদ নিয়ে এইখানেই আটকে আমাদের গোটা ন্যারেটিভটা আটকে আছে। একদম। আহ, তো যার ফল এটা আর কি, যে আপনি জানেনই হ্যাঁ, না, যে আমরা আমার মনে কিন্তু হচ্ছে যে মানে যেমন বাংলাদেশে আপনি জানবেন ইতিহাসটা মোটামুটি মুঘল ওই যে আমল আমরা থেকে শুরু হয়ে সোশ্যাল শেষ হয়। ইঞ্জিনিয়ারিং এর কথা বলছিলাম না। হ্যাঁ, কেন ওরা তো বলেও দিয়েছে যে বাংলার সঙ্গে সংস্কৃত ভাষার কোনো সম্পর্ক নেই, ওরা মানবেই না। ঠিক আছে, যে ওরা যা খুশি বলুক। তো আমার এখানেও আমি লক্ষ্য করছি আমারও ইতিহাসটা গিয়ে ওই সিরাজে আটকে গেছে। মানে সিরাজে যেন আটকে যায় আগেটা ছিল না কিছু, না। তার পেছনে কিছু ছিল না। সিরাজের আগেও নেই, সিরাজের পরেও নেই, সিরাজই মহান। ওই 17 বছরের বালকের ওপরেই আমাদের ইতিহাস দাঁড়িয়ে আছে, তারপরে আমাদের আর কিচ্ছু নেই। যাকে, অনেকক্ষণ কথা হলো, অনেক ধন্যবাদ।